15 রমজান থেকে রাজধানীর গুলিস্তান সদরঘাট সড়কে নো পার্কিং বসতে দেওয়া হবে না হকার, জানালেন নৌ উপদেষ্টা। ইসি থেকে এনআইডি সেবা সরিয়ে নেওয়ার প্রতিবাদে কমিশন কর্মকর্তাদের অবস্থান, চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সরকার, বললেন সিএসি। অর্থ পাচার মামলায় খালাস তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে হয়রানি, বললেন আইনজীবী। অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। জুলাই গণহত্যার বিচারে আরও ট্রাইব্যুনাল চান চিফ প্রসিকিউটর, ভেবেচিন্তে আগানোর পরামর্শ ব্রিটিশ আইনজীবী ক্যাডম্যানের। 1.5 দশক পর চট্টগ্রাম বন্দরে 26,000 টন চাল নিয়ে পাকিস্তানি জাহাজ, সংকট কাটার আশা, বগুড়া নাটোরের টিসিবির লাইনে হাতাহাতি। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি তানজিলা খান মিম। 15 রমজান থেকে রাজধানীর 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। এছাড়া ব্যস্ত এই সড়কের কোথাও পার্কিংও করা যাবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাকফাত হোসেন। দুপুরে ঈদকে সামনে রেখে নৌ পরিবহনে চলাচলের প্রস্তুতি সভা শেষে তিনি বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রী পরিবহন করলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। এ সময় অহেতুক কোনো যাত্রীকে তল্লাশি না করারও নির্দেশ দেন তিনি। আরও জানাবেন দেবরাজ দেব। আগের মতো নৌপথে জল্লুস না থাকলেও ঈদে ফেরে হারানো ব্যস্ততা, আর থাকে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের চাপ। সেই সাথে থাকে অসংখ্য অভিযোগ, অতিরিক্ত ভাড়া, অতিরিক্ত যাত্রী বহন সহ নানা রকম ভোগান্তি। রাজধানীর ব্যস্ততম গুলিস্তান 0 পয়েন্টের এই সড়কের যানজট ঠেলে সদরঘাটে পৌঁছাতে হয় দক্ষিণাঞ্চলের লঞ্চ যাত্রীদের। দীর্ঘ এই পথে ভোগান্তি বাড়ায় হকার আর যত্রতত্র পার্কিং। ঈদের সময় সড়কের পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ, সবাই ছোটে নারীর টানে। প্রতি বছরের মতো এবারও ঈদে নৌপথে যাত্রা নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে লঞ্চ মালিক, বাস মালিক, বিআইডব্লিউটিএ, নিরাপত্তা বাহিনীর সদস্য সহ সকল অংশীদারদের সাথে বৈঠকে বসেন নৌ পরিবহন উপদেষ্টা। নির্দেশ দেন 15 রমজান থেকে রাজধানীর 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক হকারমুক্ত করতে এবং যত্রতত্র বাস পার্কিং বন্ধে ব্যবস্থা নিতে। গোলাপশাহ বাজার থেকে শুরু হয় সদরঘাট পর্যন্ত একটা এমন বিশৃঙ্খল অবস্থা হয় যে কেউ 3টার সময় রওনা হলেও লঞ্চ ধরতে পারে না 7টার সময়। 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। তার মধ্যে প্রথম কথা যেটা বলেছি, 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। যাত্রীদের অতিরিক্ত ভাড়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, নির্ধারিত ভাড়াতে যাত্রী বহন করতে হবে, অন্যথায় রুট পারমিট বাতিল করা হবে। যদিও নির্ধারিত ভাড়ার বিষয়টি ঠেলে দিলেন অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের দিকে। উপদেষ্টা বলেন, এতদিন লোকসানে লঞ্চ চালিয়েছে মালিকরা। শর্ট রুট যেটা দিনের বেলা যারা চালাবেন তারা অলরেডি অ্যাপ্লিকেশন করতে হবে। বলা হয়েছে শুধু ফাইন না, সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। নির্ধারিত ভাড়াটা আমি বলছি আজকের থেকে আপনারা টাঙিয়ে দেবেন। এ সময় উপদেষ্টা জানান, লঞ্চ যাত্রীদের অহেতুক হয়রানিমূলক তল্লাশি না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে 15 রমজান থেকে রাতে বাল্কহেড ও স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। যাত্রী সকলের নিরাপত্তা চেষ্টা করছি। আমি লঞ্চ মালিকদের অনুরোধ করেছি তারা যাতে নির্ধারিত স্পিডে চলাচল করেন। বাল্কহেড, স্পিডবোট রাতের বেলা সবসময় নিষিদ্ধ, এখন তো চলবেই না। এ সময় যাত্রী চাপে যদি দিনের বেলা কোনো লঞ্চ চলাচল করতে আগ্রহ প্রকাশ করে সেক্ষেত্রে অনুমতি নিতে হবে বলেও জানান উপদেষ্টা। দেবরাজ দেব, এখন, ঢাকা।
ঢাকার সড়কে যে ব্যাটারি চালিত রিকশা চলে তার ৮০% মালিক সমাজের প্রভাবশালী ব্যক্তিরা। এই ব্যবসায় যুক্ত পুলিশ, শিক্ষক থেকে শুরু করে অনেকেই। সড়কে অবৈধ হলেও নিম্নবিত্ত মানুষের জীবিকার সহজ পথ তৈরি করায় এখন এর লাগাম টানা অসম্ভব হয়ে পড়েছে। যদিও সরকারের এই বিষয়ে নীতিমালা তৈরির কাজ শুরু করেছে, আর এ নিয়ে যাত্রীদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। বৈধ অবৈধ বলে কোনো কথা না, ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিকশার এখন রাজত্ব। গত বছরের নভেম্বরে হাইকোর্টের রায়ের স্থিতি অবস্থার পর এখন তাদের যেন স্বর্গরাজ্য। অনেকটা হুট করেই ঢাকার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কেও ব্যাটারি চালিত রিকশার রাজত্বের পেছনে কি এমন আছে? এমনকি রিকশার গ্যারেজে গিয়ে দেখা যায় নতুন রিকশা আর পুরনো রিকশার মেরামতের ব্যস্ততা বেড়েছে আগের থেকে বহু গুণে। দিনে ডেলি একটা করে হইতো, তখন ডেলি 2-3টা করে বানানো। সুপারভাইজারি বেতন করে পাইছি আপনার কত 18,000 টাকা বেতন পাইছিলাম, এখন জমা যে 2700 টাকা পাই, সংসারটা চলতেছে, রেন্ট করতে হইতেছে না। শুধু কি চালকেরই লাভ? এই ব্যবসায় সমাজের প্রভাবশালী ব্যক্তিরাও জড়িত। একটা পুলিশ 2টা গাড়ি কিনা ভাড়া দিতেছে, আর বাজারের টাকা চলতেছে ওটা দিয়া, এরকম কিছু। আবার একটা মনে করেন সরকারি লোক 2-3টা গাড়ি কিনা এরকম ভাড়া দিতেছে। আগে এত গাড়ি ছিল না তো এখানে। বিল্ডিং এলারও মনে করেন এরকম মানে ইনভেস্ট করে মনে করেন গাড়ি 4-5টা কিনা ভাড়া দিতেছে। 3 চাকার এই যানে মন্থর ঢাকা আরও মন্থর। দ্রুতগতির বাস, প্রাইভেট কারকে চলতে হচ্ছে ধীর গতিতে। রাস্তাঘাটে বের হয়ে পড়তে হচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। উল্টে যাচ্ছ কেন? উনি বলতেছে যে আমি এখানে যামু, তারপর ওরা বলতেছে যে আমি জামুই, পারলে কি করবে? যেখানে সেখানে ব্রেক করে, হুট করে কোনো সিঙ্গেল না কিছু না, হুট করে ব্রেক, কোনো কিছু না। এর বেলায় আমার সাথে বাইতুল মুকাররম থেকে বাইরে যেতে লাগিয়ে যায়, একটু লেগে আমি হার্ট ব্রেক না করলে লেগে যায়। ওরা শহরে চালার মতো নেই, চুরি করছে যে ও অটো চালায়, ডাকাতি করছে যে অটো চালায়। সিঙ্গেলের মতো ঠিক মতন দিতে পারে না, না দেখে ডাইনে ঢুকা দেয়, বামে ঢুকা দেয়। আমাদের যেমন যোগ্যতা আছে, লাইসেন্স, ড্রাইভারের যোগ্যতা, গাড়ির যোগ্যতা, সব যোগ্যতা আছে, অটো রিক্সার যোগ্যতা আছে, কোনো কিছু যোগ্যতা নাই। দিন দিন এই যে মানুষের কাপড়, বোরকা এগুলো পেঁচিয়ে মানুষ দিনকে দিন অ্যাক্সিডেন্ট বাড়ছে। হরহামেশাই ব্যাটারি চালিত রিকশা উঠে যাচ্ছে ফ্লাইওভারে, ঘটছে দুর্ঘটনা। নিচে তো জ্যাম, এই কারণে ঢালে নামবে, তো এই কারণে আসলাম। আমরা তো সব জায়গায় চালাতে পারছি, এই কারণে আসলাম। ব্যাটারি রিকশার লাগাম টানতে সরকার নীতিমালার সিদ্ধান্ত নিয়েছে, দেয়া হবে রেজিস্ট্রেশন। অটোরিকশা চালক মালিক যারা রয়েছেন তাদের সাথে বারবার বৈঠক করেছি এবং এই সংক্রান্তে একটা নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এই ক্ষেত্রে অটোরিকশার মালিকানা এবং চালক এই সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা প্রণয়নের প্রক্রিয়া চলছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এক ব্যক্তি একাধিক অটোরিকশার মালিক হতে পারবেন না, এবং দ্বিতীয়ত হচ্ছে আরেকটা নীতি যে যিনি মালিক তিনি চালক। কিন্তু এমন সিদ্ধান্তে চালকরা কি বলছেন? আমার টাকা নাই, পয়সা নাই, কিভাবে একটা 50-60 হাজার টাকা একটা গাড়ি নেব? কথা বুঝেন নাই? এখন গ্যারেজের মালিকের গাড়ি আছে, এদের ভাড়া চালাই আমরা। ব্যাটারি চালিত রিকশা ব্যবহারে যাত্রীদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। অ্যাকচুয়ালি পায়েরটাই বেশি ভালো, অটোতে চলতেছি কারণ এখন সময়ের ব্যাপার স্যাপার আছে, তাড়াতাড়ি যাওয়া আসা, যা অটো দিয়ে রিস্কি একটা কাজ করে। বাট এটাকে যদি সেফলি চালানো যায়, যখন এই অটোতে নাই, বাট অনেক অটোতে এখন ইন্ডিকেটর থাকে। এমনিতে আমি দূরের জন্য অটো প্রেফারই করি। যে ব্যবসায় সমাজের প্রভাবশালীদের চোখ পড়েছে বাস্তবতার সাথে নীতিমালার বিস্তর ফারাক, তাহলে কি ঢাকার সড়কে ব্যাটারি চালিত রিকশার শৃঙ্খলা ফেরানো সহজ হবে? গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা সরিয়ে নেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি করেছেন কমিশন কর্মকর্তারা। দাবি না মানলে 13 মার্চ থেকে দেশব্যাপী নির্বাচন অফিসে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি উইংসের কর্মকর্তা কর্মচারীরা সিএসসি কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে এই বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার। অতি শিগগিরই ইসি থেকে লিখিত চিঠি পাঠানো হবে। এর আগে 4 মার্চ স্বাধীন সিভিল রেজিস্ট্রেশন কমিশনের মাধ্যমে এনআইডি সেবা কার্যক্রম পরিচালনার কথা জানায় সরকার। এর মধ্যে সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ 2025 জারি করছেন রাষ্ট্রপতি। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয় নাই। গভর্নমেন্টের আমি যা বুঝেছি, যতটুকু জেনেছি, ওনারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রাখছে এখনো।
একটা আলাপ আলোচনা চলছে। আমাদের পক্ষ থেকেও প্রতিনিধিকে ওনারা ডাকছিলেন মিটিংয়ে। এখন আপনাদের যে কনসার্ন যেটা সৃষ্টি হয়েছে এটা আমরা সরকারকে জানাবো, এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সব কিছু পরিস্থিতি সব কিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে। এক যুগ পর বিদেশে অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনের মামলায় আপিল বিভাগ থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। খালাসের পর আইনজীবীরা বলেন পুরো মামলাটি ছিল রাজনৈতিক প্রতিহিংসামূলক। বিস্তারিত রাব্বি হোসেনের প্রতিবেদনে। বিগত ১৫ বছরের আওয়ামী শাসনামলে গ্রেনেড হামলা, মানহানি, অর্থ পাচার ও দুর্নীতি সহ বিভিন্ন মামলায় সাজা দেওয়া হয় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে। বিদেশে অর্থ পাচারের অভিযোগে ২০০৯ সালে মানি লন্ডারিংয়ের আইনে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় ২০১৩ সালে তারেক রহমানকে খালাস ও গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের সাজা ও ২০ কোটি টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। পরে এ মামলায় বিচারিক আদালতের রায় বাতিল করে ২০১৬ সালে তারেক রহমানকে ৭ বছরের সাজা ও ২০ কোটি টাকা অর্থদণ্ড দেয় হাইকোর্ট। সেই সাথে গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বহাল রেখে অর্থদণ্ড বাড়ানো হয় আরও ২০ কোটি। ২০২৪ সালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুন আপিল করলে হাইকোর্টের রায় স্থগিত রাখে আপিল বিভাগ। বৃহস্পতিবার এই মামলা থেকে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিল আপিল বিভাগ। এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। খালাসের পর আইনজীবীরা বলেন মামলাটি ছিল পুরোপুরি মিথ্যা। তারেক রহমান আপিল না করলেও খালাস পেয়েছেন তিনি। প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, এই মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেইনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারে। এ সময় দুদকের আইনজীবী বলেন মামলার প্রক্রিয়াতে তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের কোনো প্রমাণ ছিল না। টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিং এর কিছু নাই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না। আমরা বলছি না, কোর্ট যে গ্রাউন্ডে দিয়েছে সেই গ্রাউন্ডের কথা বলছি। এই গ্রাউন্ডে মেনলি কোর্ট আজকে আপিলটা অ্যালাউ করেছে। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৮৪টি মামলার মধ্যে এখন বাকি রয়েছে দুর্নীতির আরেকটি মামলার রায়। রাব্বি হোসেন, এখন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ দ্রুত এগিয়ে নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক আদালতের দাবি তুলেছেন বিচার প্রার্থীরা। কিভাবে ও কবে আরেকটি আদালত গঠন করা হবে সেই এখতিয়ার সরকারের। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন গণহত্যার বিচার কাজ পরিচালনার জন্য অন্তত 2টি ট্রাইব্যুনাল প্রয়োজন। তবে আদালতের সংখ্যা নয়, বিচার এগিয়ে নেয়াই মূল কাজ বলে মনে করেন তিনি। বিস্তারিত জানাবেন মশিউর অনিক। জুলাই আগস্টে কোটা আন্দোলন ঘিরে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের স্লোগান পৌঁছে যায় সারা দেশে। রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, যাতে প্রাণ যায় ১৩,০০০ ছাত্র জনতার। ছাত্র জনতার ঘোষিত এক দফায় ২০২৪ সালের ৫ আগস্ট সফল হয় গণ অভ্যুত্থান। পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। জোরালো হয় গণহত্যার বিচারের দাবি। এর ধারাবাহিকতায় ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পরপরই প্রশ্ন ছিল গণহত্যার বিচার করতে ঠিক কতটা সময় প্রয়োজন, আদৌ কি একের বেশি ট্রাইব্যুনাল গঠন করা সম্ভব। ৫৬,০০০ বর্গমাইল জুড়ে অপরাধ হয়েছে। আমাদের আইনে বলা আছে যে গভর্নমেন্ট চাইলেই এক বা একাধিক ট্রাইব্যুনাল সেট আপ করার ক্ষমতা আমাদের আইনে আছে। একই সাথে যখন একাধিক মামলার বিচার চলমান হবে তখন দুটো ট্রাইব্যুনাল ভাগাভাগি করে এই মামলাগুলো করলে বিচার কার্যটা দ্রুত অগ্রসর হবে। এই ব্যাপারে আমরা সরকারের সাথে ইতিমধ্যে কথাও বলেছি। সরকারের রেসপন্সটাও ইতিবাচক এবং আমি বিশ্বাস করি যে গভর্নমেন্ট হয়তো এই ব্যাপারে একটা পজিটিভ সিদ্ধান্ত নেবে। বিচারগুলো একই সাথে দুটো ট্রাইব্যুনালে যদি শুরু হয় তাহলে দ্রুত অগ্রসর হওয়া সম্ভব হবে। সেক্ষেত্রে সরকার চাইলে এখনই এটা ট্রাইব্যুনাল গঠন করতে পারেন এবং এখন গঠন করাটাই বুদ্ধিমানের কাজ হবে, যাতে করে ট্রাইব্যুনালের নতুন যারা আসবেন তাদেরকে এখানে পুরো সিস্টেমের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন থাকবে, সেটা তারা এখন যদি হয়ে নেন। সরকার যদি মনে করেন যে পরিমাণ মামলা আছে বা যে পরিমাণ মামলা সামনের দিকে হবে
তো সে তার উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর প্রয়োজন, তো সেটা সরকার তার নিজস্ব ইচ্ছায় এই ট্রাইব্যুনাল সংখ্যা বাড়াতে পারেন। কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের আমলে তৎকালীন ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার বিশেষজ্ঞ ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান ট্রাইব্যুনালের কট্টর সমালোচক থেকে এখন তিনি প্রতিষ্ঠানটির প্রধান পরামর্শক। তার কাছে প্রশ্ন ছিল, দ্বিতীয় ট্রাইব্যুনাল কেন প্রয়োজন? You will have a single judge who would sit on all procedural matters, and then you'll have a trial panel of 3 judges that deal with the trial, and then you will have an appeal panel. And I think that's one of the things that we need to think about as to whether in the future for the longer term to ensure that justice is done and justice is seen to be done, that the process is structured in a way that meets all of those demands. দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই। তবে কিভাবে গঠন করা হবে ট্রাইব্যুনাল সে বিষয়ে স্পষ্ট করেন চিফ প্রসিকিউটর নিজেই। গভর্নমেন্ট আগের ট্রাইব্যুনাল যেভাবে গঠন করেছেন, এখানে যদি সুপ্রিম কোর্টের বিচারকরা কেউ আসেন তাহলে তো সুপ্রিম কোর্টের বিচারকদের এখানে আসার ব্যাপারে সুপ্রিম কোর্টের একটা পারমিশন লাগে, অনুমতি লাগে। আর অন্যরা যারা এদেরকে গভর্নমেন্ট সরাসরি এখানে নিয়োগ দিতে পারেন। সুতরাং কোন প্রক্রিয়ায় যাবেন এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করলে এটা হয়ে যাবে। তো প্রজ্ঞাপন জারি করাটাই হচ্ছে আইন মন্ত্রণালয়ের কাজ। এটা সরকারের সিদ্ধান্ত নিলে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করলে ট্রাইব্যুনাল গঠিত হয়ে যাবে। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার কার্য পরিচালনার দায়িত্ব এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে। প্রসঙ্গ, ঠিক কতটা দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সমস্ত বিচার কার্য পরিচালনা শেষ করতে পারবে, আর তার লক্ষ্যে প্রসিকিউটররা এবং সরকার পক্ষরা বলছেন খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে, গঠন করা হবে নতুন ট্রাইব্যুনাল। দেখার বিষয় ঠিক কতদিন সময় লাগে এই মানবতা বিরোধী অপরাধের বিচার কার্য শেষ হতে। মশিউর অনিক, এখন, ঢাকা। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূস বলেন, হঠাৎ করে একটি দেশকে আদর্শ দেশ বানানো সম্ভব নয়। বহু বছর ধরে চলে আসা বিষয়গুলো থেকে বের হতে সময় লাগবে। আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে তার সরকার। তিনি আরও জানান, ছাত্রদের উপর শেখ হাসিনার নৃশংস হত্যাযজ্ঞের বিচারের দাবিতে রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। দেশের অর্থনীতিকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী সরকার এগিয়ে যাচ্ছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রটোকলে প্রধান বিচারপতির সমমানে স্বরাষ্ট্র সচিবকে রাখায় ক্ষোভ জানিয়েছে হাইকোর্ট। নিরাপত্তা পদক্রম নিয়ে 2 মার্চের প্রজ্ঞাপন 3 মাসের জন্য স্থগিত করে প্রজ্ঞাপনের ব্যাখ্যা দিতে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে 18 মার্চ তলব করেছেন হাইকোর্ট। আরও জানাবেন রাব্বি হোসেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিয়ে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত 2 মার্চ নতুন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিষয়ক প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক সহ বেশ কয়েকজন ব্যক্তিকে প্রধান বিচারপতির সমমানে রাখা হয়েছে, যে কারণে ক্ষোভ জানায় হাইকোর্ট। বৃহস্পতিবার 2 মার্চের এই প্রজ্ঞাপন 3 মাসের জন্য স্থগিত করে প্রজ্ঞাপনের ব্যাখ্যা দিতে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে 18 মার্চ তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এ সময় হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে সুপ্রিম কোর্ট থেকে, সেখানে স্বরাষ্ট্র সচিবের সাথে একই নিরাপত্তা প্রটোকল পাবেন প্রধান বিচারপতি। এটা কি ধরনের আচরণ? প্রটোকল হলো রাষ্ট্রের পদমর্যাদার সঙ্গে সম্পৃক্ত। কে মহামান্য রাষ্ট্রপতি হলেন, কে প্রধান বিচারপতি হলেন, তার সঙ্গে প্রটোকলের সম্পর্ক নাই। প্রটোকলের সম্পর্ক হলো যিনি প্রধান বিচারপতি হবেন তিনিই প্রটোকল পাবেন। এখানে করা হয়েছে তা এই পদগুলোর ডিগনিটিকে আন্ডারমাইন করা হয়েছে। সেটাই আমি বলেছি, এটা রাষ্ট্রীয় মেকানিজমকে ডেস্ট্রয় করা হয়েছে। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রায়ের রিভিউ শুনানি আপিল বিভাগে অমীমাংসিত থাকলেও প্রজ্ঞাপন জারি করে সংবিধান ও বিচার বিভাগের প্রতি বিধানগুলি প্রদর্শন করা হয়েছে। এই ধরনের নীতিমালা জারি করে মূলত বাংলাদেশের সংবিধান এবং বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। আমাদের এই কথা শুনে, অন্যান্য সিনিয়র আইনজীবীদের কথা শুনে আদালত একটি সো মোটো রুল ইস্যু করেছেন। কেন এই মেমোটাকে অবৈধ এবং অসাংবিধানিক ডিক্লেয়ার করা হবে না?
এদিকে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে ২৭ এপ্রিল রিভিউ শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এখন দুপুরে একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন দুপুর। ১.৫ দশক পর সরকারিভাবে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পাকিস্তানি চালবাহী জাহাজ। প্রথম চালানে এসেছে ২৬,২৫০ টন চাল। এ নিয়ে এ পর্যন্ত সরকারি পর্যায়ে আমদানি হলো ৩ লাখ টনের বেশি। রমজান মাসে আসবে আরও ১ লাখ টন। আর এই আমদানির ফলে বাজারে চালের সংকট থাকবে না দাবি করছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হুমায়ুন কবির। বিস্তারিত জানাবেন হাজেরা শুলে। পাকিস্তানের কাসিম বন্দর থেকে ২৬,২৫০ মেট্রিক টন চাল নিয়ে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমভি সিভি গত বুধবার বন্দরের চট্টগ্রাম কন্টেনার টার্মিনালের ১ নম্বর জেটিতে ভিড়ে। বেসরকারিভাবে পাকিস্তান থেকে চাল আসলেও গত ১.৫ দশকে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে আসা প্রথম পাকিস্তানি জাহাজ এটি। পাকিস্তান থেকে মোট ৫২,০০০ টন আতপ চাল আমদানির চুক্তি করেছে সরকার। দ্বিতীয় চালানে আসবে বাকিটা। বৃহস্পতিবার সকালে চাল খালাস কার্যক্রম পরিদর্শন করে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, বিভিন্ন দেশ থেকে চাল আমদানির কারণে বাজারে চালের সংকট নেই। মান ভালো ও পরিবহন খরচের কারণে পাকিস্তানি চাল দামে কিছুটা বাড়তি হলেও খুব বেশি নয় বলেও দাবি তার। 7,50,000 মেট্রিক টনের চুক্তি হয়েছে। এর মধ্যে আজকে পর্যন্ত যদি আমরা বলি, তো আজকে পর্যন্ত আমাদের 3,20,000 মেট্রিক টন শুধু পাকিস্তান না, এটা বিভিন্ন দেশ থেকে আমরা রিসিভ করেছি। আর বাকি আমরা আশা করছি যে এই রমজানের মধ্যে আরও 1 লক্ষ মেট্রিক টনের মতো আমাদের এখানে আসবে। এদিকে শিপিং এজেন্ট জানালো, এমভিসিবির চাল খালাসে 7 থেকে 8 দিন সময় লাগবে। এই চালানটা এসেছে, প্রথম চালানটা 26,300 টন। এই চালানের দ্বিতীয় চালানটা আসবে আগামী 11 তারিখ। তো এই চালানটা খালাস হতে সময় লাগবে আমাদের 7 থেকে 8 দিন। ভারত, মিয়ানমার, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে সরকার এ পর্যন্ত 7.5 লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য চুক্তি ও দরপত্র আহ্বান করেছে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। রমজান উপলক্ষে রাজশাহীর বাজারে চলছে ঈদের কেনাকাটা। বাহারি পোশাকে দোকান সাজিয়েছে দোকানিরা। ঈদ কেনাকাটা নিয়ে আরও খবর জানাতে নগরের আরডিএ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, একটু আমাদেরকে জানাবেন বাজার ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন, এবং এবারে বাজারে আসলে ট্রেন্ডে কি ধরনের পোশাক এসেছে? মিম, আসলে আমরা যেটি দেখছি রাজশাহীর বাজারে আসার সময় যেটি মানুষের গুঞ্জন এবং কে কত টাকা দিয়ে কিনলো, কোন পোশাকটি কিনলো, এটি শুনলে খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ঈদের কেনাকাটায় আসলে সকলে এসেছেন এবং প্রায় সকাল থেকেই কিন্তু এই ব্যস্ততাটা যাচ্ছে। দুপুর 12টার দিকে আসলে এখন যে সমাগমটা দেখছি তার থেকে অনেক বেশি সমাগম ছিল এবং দোকানি যারা আছেন তারা বলছেন যে আসলে ট্রেন্ডি পোশাক বলতে এখন বাচ্চাদের পোশাকটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এবং সেইগুলোই কেনাকাটা হচ্ছে। এর মধ্যে ফ্রক এবং 3 পিস বাচ্চাদের সেগুলো আসলে আছে। তবে এবারে যে বিশেষ যে নামকরণ, সেই বিশেষ নামকরণের দিকে খুব একটা বেশি তারা এখনো ঝোঁকেনি। তবে এক কথায় তারা যেটি বলছে যে পাকিস্তানি পোশাকের উপরে বা পাকিস্তানি 3 পিসের উপরে আসলে একটা বিশেষ চাহিদা আছে এবারে এবং সেই ধরনের পোশাকগুলোই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। দামের ক্ষেত্রে আসলে অন্যান্য বারের থেকে এখন পর্যন্ত ক্রেতারা বলছেন, বিক্রেতারা বলছেন এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তো সেক্ষেত্রে বাচ্চাদের পোশাক আমরা সর্বনিম্ন প্রায় 1,500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় 5,500 টাকা পর্যন্ত আমরা আজকের বাজারে আমরা লক্ষ্য করলাম এবং সেগুলোই হচ্ছে দেখাচ্ছিলেন দোকানিরা। এক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে এখনো পর্যন্ত যারা দোকানিরা আছেন অনেক পোশাক আসলে নিয়ে এসেছেন। কেউ বাইরে থেকে নিয়েছেন কিছু পোশাক ঢাকা থেকে নিয়ে এসেছেন। ঢাকার কেরানীগঞ্জ বা বঙ্গবাজার এই সমস্ত জায়গাগুলো থেকে বিভিন্ন ধরনের পোশাক এসেছে। শিশু থেকে শুরু করে তরুণী এবং যারা অন্যান্য যারা আছেন তাদের কিন্তু আসলে পোশাক এখানে নিয়ে আসা হয়েছে।
তারা দোকানিরা যেটি বলছেন যে এখনো পর্যন্ত তারা কিন্তু পোশাকগুলো সাজিয়ে উঠতে পারেনি, এখনো তাদের যে বস্তা করে নিয়ে আসেন বা প্যাকেটজাত করা আছে এখনো পর্যন্ত, তারা হয়তো 2-1 দিনের মধ্যে সেটি খুলবেন। এবং যেটি লক্ষ্য করা গেছে মিম, সেটি হচ্ছে যে বাজারে যে ক্রেতার উপস্থিতি তারা কিন্তু অধিকাংশই দেখছেন এবং দেখে শুনে এখন পর্যন্ত আসলে কেনাকাটার চেষ্টা করছেন। এর মধ্যে শিশুদের পোশাক এবং যারা বয়স্ক তাদের পোশাকটা কেনার ক্ষেত্রে আমরা একটু বেশি সাড়া দেখছি সাধারণ মানুষের মধ্যে, এবং দোকানিরাও বলছেন যে ধীরে ধীরে আসলে এই যে বেচাকেনা সেটি আসলে বাড়বে এবং এই বাড়তি কেনাকাটার যখন থেকে শুরু হবে সেটি হয়তো রোববার বা সোমবার নাগাদ আসলে এই পোশাকের কেনাকাটা শুরু হবে এবং তখন থেকেই আসলে যেই পোশাকগুলোর প্রতি মানুষের আগ্রহ বেশি এবং যেগুলো ট্রেন্ডি পোশাক সেগুলোকে আসলে তারা শোকেসিং করবেন। তো এই ছিল রাজশাহীর RDA মার্কেট থেকে ঈদ কেনাকাটার আমার কাছে সর্বশেষ খবর। ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে দেশের বিভিন্ন জেলায় চলছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম, যেখানে বাজারের তুলনায় কিছুটা কম দামি পণ্য কিনতে উপচে পড়া ভিড় থাকে। পণ্য নেয়া নিয়ে নাটোর ও বগুড়ায় ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকর্মীদের পাঠানো তথ্য, ছবিতে প্রতিবেদন। নাটোরের চক্রামপুর এলাকায় ধাক্কাধাক্কি, মারামারি, হট্টগোল। টিসিবির পণ্য নিতেই এমন তুরকালাম কাণ্ড। বৃহস্পতিবার সকাল থেকে ভ্রাম্যমাণ ট্রাক সেলে পণ্য কিনতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ক্রেতাদের। সেখানে ভিড় ঠেলে পণ্য কিনতে গেলে শুরু হয় হট্টগোল। পরে রীতিমতো মারামারি শুরু হয় লাইনে দাঁড়িয়ে থাকা নারী পুরুষের মাঝে, যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম অবস্থা পুলিশের। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর আবারও লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে শুরু করেন ক্রেতারা, যেখানে ভিড় ঠেলে তেল, চিনি, ডাল ও ছোলা যারা কিনতে পেরেছেন স্বস্তি প্রকাশ করেন তারা। আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যারা পণ্য কিনতে পারেননি তারা ক্ষোভ প্রকাশ করেন। বাজারে থেকে এখানে কম আছে, রমজান মাসে তো সব জিনিসের দাম বেশি, সেই হিসাবে এখানে কম পাইছি দেখে আসছি। কালকে আসছিলাম, আমাদের বলছে যে আপনারা কালকে আসেন, আজকে পান নাই, কালকে অবশ্যই পাবেন। আজ আইসি ফজরের পর থেকে এখন পর্যন্ত দিচ্ছেই না। ঠেলাঠেলি গায়ে শক্তি দ্বারা তারাইলে আমরা পিছে পড়ি। বগুড়ার জেলখানা মোড়, যেখানে সকাল 10টায় পণ্য বিক্রির কথা থাকলেও কয়েক ঘন্টা আগে থেকেই জড়ো হতে থাকেন ক্রেতারা। পরে পণ্য বিতরণ শুরুর পর ক্রেতাদের মাঝে শুরু হয় ধাক্কাধাক্কি, এক পর্যায়ে যা রূপ নেয় হাতাহাতিতে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকাল থেকে বগুড়ার 5টি পয়েন্টে চলছে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। প্রতিটি ট্রাক থেকে 400 জন পণ্য কিনতে পারলেও প্রতিদিনই ভিড় করছেন কয়েক গুণ বেশি মানুষ, যেখানে 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি চিনি ও 1 কেজি ছোলা কিনতে পারছেন 450 টাকায়। বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। সকালে আসছি, আসার পরে সিরিয়াল ছিল, পরে আসে সিরিয়াল এলোমেলো। প্রশাসনের লোক আসছে অনেক দেরিতে। চিনি, তেল, তারপরে ডাউল মাপার কারণে সময় বেশি ব্যয় হচ্ছে এবং বেশি বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। রাজশাহী নগরীর 10টি পয়েন্টে চলে পণ্য বিক্রির কার্যক্রম। বাজারের তুলনায় স্বল্প মূল্যে পণ্য পাওয়ায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে দিন দিন বাড়ছে ক্রেতাদের ভিড়। তবে নির্দিষ্ট সময়ে পণ্য পাওয়া ও ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য নেয়ারও অভিযোগ করছেন ক্রেতারা। একবার জায়গাতে 2বার লিছে, 3বার লিছে, সাইড থেকে দিছে, এটা আমার খারাপ লাগছে। একটা ব্যবসা করছে তোরা লিজে। আমরা সাধারণ গরিব মানুষ, দিন মজুরি, তাই না? আমাদের জন্য আর একটু বেশি ধরনের কোনো কিছু দিলে একটু সুবিধা হয়। এদিকে রাঙামাটিতেও তপ্ত রোদে দাঁড়িয়ে টিসিবির পণ্য কেনেন ক্রেতারা। সেখানেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। এখানে অনেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে কেউ গাড়ি ভাড়া দিয়ে যানবাহন খরচ করে সময় নষ্ট করে মানে জিনিসটা ঠিকভাবে পাচ্ছে না। আমরা রোজা থেকে রোদে দাঁড়িয়ে লাইনের থেকে আস্তে আস্তে সামনে আসি, পরে আর পাই না। সাপ্তাহিক ছুটির দিন বাদ দিয়ে রমজান মাস জুড়ে বিক্রি হবে টিসিবির এসব পণ্য। চাহিদা বেশি থাকায় আরও বেশ কয়েকটি জায়গায় পণ্য বিক্রির দাবি জানিয়েছেন ক্রেতারা। শামিমা রহমান শাম্মী, এখন। রমজান উপলক্ষে রাজধানীতে চলছে সিটি গ্রুপের বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত 19টি পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী এই শিল্পগোষ্ঠী। রাজধানীর মতিঝিল, শাপলা চত্বর, জাতীয় প্রেস ক্লাব, শ্যামলী বাসস্ট্যান্ড, মিরপুর 2 সহ রাজধানীর 15টি স্থানে সিটি গ্রুপের ট্রাকের মাধ্যমে 2 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, প্রয়োজন মতো চিনি, মসুর ডাল, ছোলা সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্য কিনছেন ক্রেতারা। পুরো রমজান মাস জুড়ে বাজারের চেয়ে কম দামে সিটি গ্রুপের বিশেষ মূল্য ছাড়ে পণ্য পেয়ে খুশি ক্রেতারা। তারা বলছেন, বিশেষ সময়কে কেন্দ্র না করে সারা দেশে এমন আয়োজন থাকুক
বছরব্যাপী। সেই সাথে পণ্যের তালিকা আরও বাড়ানোর আহ্বান জানান ক্রেতারা। বাজার হচ্ছে একটু ভালো আর কি, বাজারে হলো 195 টাকা সেই তেল আর কি, এখানে হলো 172 টাকা পাওয়া যাচ্ছে। এটা বাজার তুলনায় এখানে সাশ্রয়ী মূল্য আছে, সেই অনুযায়ী আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয় করলাম। সিটি গ্রুপের মতো অন্য বাংলাদেশের যেসব কোম্পানি আছে, রোজার মাস না 12 মাস তাদের এই ধরনের কার্যক্রমের দরকার আমাদের সকলের জন্য। এখানে সিটি গ্রুপের পক্ষ থেকে এমআরপি রেট থেকে কম আমরা ন্যায্য মূল্য প্রোডাক্ট বিক্রি করতেছি। একজন কাস্টমার 18টা পণ্য এখানে পাচ্ছে, তাদের ইচ্ছা মতো যে কোনো প্রোডাক্ট এখান থেকে নিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। এখন দুপুরে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন দুপুর। রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, অতীতে আঁতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সেজন্যই তথ্য প্রকাশে অনীহা ছিল। দুপুরে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে তথ্য কমিশনের কার্যকারিতা ও আইনের সংশোধনী নিয়ে বেশ কিছু সুপারিশ করা হয়। বলা হয়, বিদ্যমান আইনের তথ্য দেওয়ার ক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারিত নেই, তাই কমপক্ষে 7 দিন এবং আপিল আবেদনকারীকে 24 ঘন্টার মধ্যে তথ্য প্রদানের বিধান রাখার সুপারিশ করে ফোরাম। তথ্য কমিশনকে সাংবিধানিক সংস্থা করার তাগিদ দিয়ে দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এখনও কেন তথ্য কমিশন গঠিত হলো না সেই জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। আঁতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, অতীতেও সেবারও করা হয়েছিল। তো আমি জানতে চেয়েছিলাম কে কার নাম প্রস্তাব করেছে। তখন ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে এটা দেওয়া যাবে না, এটা ব্যক্তিগত গোপনীয় তথ্য। যদিও এই নামগুলো প্রস্তাব করার কথা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন। আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য। সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি, এটা গুরুত্বপূর্ণ। কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয়, তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি ঘটতে পারে। অতএব আমার অনুরোধ থাকবে, একটি জিনিস নিশ্চিত করতে হবে, যাতে আগের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল একটা পর্যায়ে এসে তথ্য কমিশন দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে। একেবারে নেতৃত্ব পর্যায়ে ছিলেন দলীয় ক্যাডার, এমন একটা পর্যায়ে ছিল। এই অবস্থা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের হাতে, সেটা আমরা আশা করতেই পারি। বিএসসিসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করায় কর্মবিরতি পালন করছেন কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, বিএসসিসির চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। আজ কার্যালয়ে চেয়ারম্যান বা কমিশনার কেউ আসেননি, তবে কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে অবস্থান করছেন। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে কর্মবিরতি পালন করার ঘোষণা দেয় বিএসসিসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যালয়ের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। ঈদ উপলক্ষে টাঙ্গাইলে দিন দিন বাড়ছে দেশীয় প্রসাধনীর বাজার। এ সময় মেহেদি সহ নানা প্রসাধনীর চাহিদা বেড়েছে কয়েকগুণ। ক্রেতারা বলছেন, আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী কিনছেন তারা। আর ব্যবসায়ীরা বলছেন, ঈদে প্রসাধনীর থেকে জেলায় ব্যবসা হবে প্রায় 12 কোটি টাকার। কাউসার আহমেদের তথ্য, ছবিতে প্রতিবেদন। ঈদে কেবল নতুন পোশাক নয়, 2 হাত মেহেদিতে রাঙিয়ে নিতে বিশেষ উৎসব হিসেবে ধরা দেয় নারীদের কাছে। সঙ্গে পছন্দের প্রসাধনীর ব্যবহার আর উপটানে নিজেকে নতুন করে সাজিয়ে নেওয়া তো আছেই। প্রকৃতি আর পরিবেশের কারণে গরমে ভারী মেকআপ অস্বস্তির কারণ হতে পারে, তাই এবারে হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিতে চাইছেন তরুণীরা। ঈদ উপলক্ষে কালার কসমেটিক্স আর স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো বেশি যায়। একদিকে বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব, অপরদিকে বাজারে মিলছে মানসম্মত নানান দেশীয় পণ্য। এতে করে বাড়ছে ক্রেতা চাহিদা। মেহেদি, লিপস্টিক, ফেস পাউডার, নেল পলিশ, কাজল, আইলাইনার আর গাঢ় রঙের বদলে পিচ, মভ ও গোলাপির মতো হালকা রঙের লিপস্টিক কিনছেন নারীরা। 10,000 পরে থেকে পুরা দমে ধুমধাম বেচাকেনা হয়ে যাবে। মমতাজের চলে, মেহেদি চলে, মমতা সিস কাপ, মেসেজ, তেল আছে, মাথার তেল, এগুলো চলে।
ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবারে প্রসাধনীর দাম কিছুটা বাড়তি, আর রমজানের শুরুর দিকে হওয়ায় ক্রেতাদের ভিড়ও কিছুটা কম। তবে রমজানের শেষের দিকে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলছেন তারা। আর ব্যবসায়ী নেতারা বলছেন আসন্ন ঈদে জেলায় প্রসাধনী বিক্রি হবে 12 কোটি টাকার। টাঙ্গাইলে অন্তত 6 থেকে 700 দোকান রয়েছে কসমেটিক্সে। তো ব্যবসায়ীদের আশাবাদ এবার যে তারা অন্তত 10 থেকে 12 কোটি টাকার বিক্রি হবে বলে মনে করছেন। গত বছর ঈদে টাঙ্গাইলে 7 কোটি টাকার প্রসাধনীর বিক্রি হয়েছিল। এখন টাঙ্গাইল। পারস্পরিক শুল্ক আরোপের হুমকির মধ্যে 50 মিনিট ফোনালাপ করেছেন মার্কিন ও কানাডীয় সরকার প্রধান। এ সময় ভয়াবহ মাদক ফেন্টানিলের প্রবাহ বন্ধ করতে না পারে ট্রুডোর ওপর অসন্তুষ্টি প্রকাশ করেন ট্রাম্প। এদিকে মেক্সিকো ও কানাডার গাড়ির ওপর আমদানি শুল্ক 1 মাস পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নাফিয়া আরমান মননের প্রতিবেদন। আগামী 4 এপ্রিল থেকে মেক্সিকো, কানাডা ও চীনা পণ্যে আমদানি শুল্ক কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে 3 দেশের চুক্তি USMCA এর আওতায় মেক্সিকো ও কানাডার গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর ওপর শুল্ক কার্যকর হবে আরও 1 মাস পর। জেনারেল মোটরস, ফোর্ড ও স্টেলান্টিসের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের পর এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। We spoke with the big 3 auto dealers. We are going to give a 1-month exemption on any autos coming through USMCA. Reciprocal tariffs will still go into effect on April 2nd. এদিকে পারস্পরিক শুল্কারোপের হুমকির মধ্যে ফোনালাপ করেছেন মার্কিন ও কানাডিয়ান সরকার প্রধান। 50 মিনিটের এই ফোনালাপে ভয়াবহ মাদক ফেন্টানিলের প্রবাহ বন্ধ করতে না পারায় ট্রুডোর ওপর অসন্তুষ্টি প্রকাশ করেন ট্রাম্প। এছাড়াও যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হবার মাধ্যমে কানাডার জনগণ উপকৃত হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। He said that he was not pleased, as you said. He said it's not good enough. He told Prime Minister Justin Trudeau that directly. He feels strongly that it would be very beneficial for the Canadian people to be the 51st state of the United States. They wouldn't be paying for these tariffs. They'd have much lower taxes if they were part of our great country. শুল্কারোপের কারণে যুক্তরাষ্ট্রের পরিবর্তে বিকল্প বাণিজ্য অংশীদার খুঁজতে পারে মেক্সিকো। তবে মার্কিনদের আগ্রাসী পদক্ষেপ কার্যকর করা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। Entonces, en el corto plazo, pues va a haber aumento de precios allá. Entonces, lo que supuestamente quiere el presidente Trump es que se muevan de aquí las fábricas para que se vayan allá. এদিকে ফেন্টানিলের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে চীন। তবে একে অজুহাত হিসেবে ব্যবহার করে শুল্ক বাড়ানো হচ্ছে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি, একটু পর ফিরবো, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন দুপুর। এবারে খেলার খবর। ওয়ানডে থেকে অবসর নিয়ে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন মুশফিকুর রহিম। তার বিদায়ে লঙ্কানদের বিপক্ষে পাঁজর ভাঙা শতকের স্মৃতিচারণ করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাসকিন জানালেন, মুশফিকে ছাড়া ওয়ানডে ক্রিকেটটা কল্পনা করাও কঠিন। তাদের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তামিম মাশরাফিরা। এসকে শাওনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিদায় বিষাদে ভরা একটি শব্দ, তবে অনিবার্য বাস্তবতা সবাইকেই মানতে হয়। মুশফিকও মেনে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে প্রায় 19 বছরের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনেছেন। 50 ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়ে সতীর্থদের ভালোবাসায় সিক্ত অভিজ্ঞ এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করেছেন মাহমুদুল্লাহ রিয়াদের সাথে। মুশফিকের বিদায়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ক্যারিয়ারের সায়ান্নে থাকা রিয়াদ। লঙ্কানদের বিপক্ষে মুশির পাঁজর ভাঙা শতকের স্মৃতিচারণ করেছেন তিনি। আরেক সতীর্থ তাসকিন বললেন, মুশফিক ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট কল্পনা করা কঠিন। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশি যে তাদের অনুপ্রেরণার নাম, সে কথাও জানালেন এই স্পিড স্টার। মুশফিকের বিদায়ের কথা শুনে বাল্যকালের স্মৃতিচারণ করলেন তাওহিদ হৃদয়। ওয়ানডে অভিষেকে তার কাছ থেকে ক্যাপ নেয়া আর ড্রেসিং রুম শেয়ার করতে পারাটা হৃদয়ের কাছে রূপকথার গল্প। বর্তমানদের মতো সাবেকরাও স্মৃতিকাতর হয়েছেন। তাদের মধ্যে অন্যতম মাশরাফি বিন মুর্তজা। সাবেক এই অধিনায়ক জানালেন, মুশফিকের ত্যাগের গল্প বাংলাদেশের প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে। আবেগতাড়িত হয়ে সদ্য সাবেক হওয়া তামিম ইকবাল অন্যদের মতো ফেসবুক স্ট্যাটাস নয়, ভিডিও বার্তায় মুশফিককে নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। তার মতে, মুশফিকের অর্জন বছরের পর বছর মনে রাখা হবে।
সাদা বলের ক্রিকেটকে বিদায় বলল টেস্ট ফরম্যাটে খেলতে দেখা যাবে মুশফিকুর রহিমকে। এসকে শাওন, এখন। শেষ করবো এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। 15 রমজান থেকে রাজধানীর গুলিস্তান সদরঘাট সড়কে নো পার্কিং, বসতে দেওয়া হবে না হকার, জানালেন নো উপদেষ্টা। ইসি থেকে এনআইডি সেবা সরিয়ে নেওয়ার প্রতিবাদে কমিশন কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি, চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সরকার, বললেন সিএসি। অর্থ পাচার মামলায় খালাস তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে হয়রানি, বললেন আইনজীবী। অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। জুলাই গণহত্যার বিচারে আরও ট্রাইব্যুনাল চান চিফ প্রসিকিউটর, ভেবেচিন্তে আগানোর পরামর্শ ব্রিটিশ আইনজীবী ক্যাটম্যানের। 1.5 দশক পর চট্টগ্রাম বন্দরে 26,000 টন চাল নিয়ে পাকিস্তানি জাহাজ, সংকট কাটার আশা, বগুড়ার নাটোরে টিসিবির লাইনে হাতাহাতি। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।